সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি লোপা আহমেদ। আমাদের আজকের বিষয় প্রত্যাখ্যান। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক পাশেই আছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দিনকাল। মাঝে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং সবশেষে আছেন পীর হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। মূল আলোচনায় যাওয়ার আগে দেখে নিব আজকের শিরোনামগুলো। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বুধবার যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ের নবনিযুক্ত মন্ত্রীরা, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কাজের গতি বাড়ানোর প্রত্যয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি, বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে আগামীতে সম্প্রসারণ। নির্বাচন, সংসদ, সরকার সবই প্রত্যাখ্যান ঐক্যফ্রন্টের। জাতীয় সংলাপের ঘোষণা, ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন নেতারা। এবং 2018 সালেই দেশে 418 শিশুর হত্যা, ধর্ষণের পর হত্যা 60। তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারের দীর্ঘসূত্রতাই কারণ, বলছেন সমাজবিজ্ঞানীরা। আমরা জানি আজ নতুন মন্ত্রিসভার দায়িত্ব নিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে। তাদের সামনে 5 বছর যে তাদের সরকার গঠন হয়েছে, সেই সরকারে তারা কি কি করবেন সেই বিষয় নিয়ে। অন্যদিকে দেখা গেছে এখনো প্রধান বিরোধী দল যেটা জাতীয় ঐক্যফ্রন্ট, তারা এখনো তাদের বিভিন্ন নালিশ এবং তাদের যে অভিযোগ সেটার মধ্যেই সীমাবদ্ধ আছেন। এবং আজকে তারা জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির একটা বৈঠক ছিল, সেখানে বৈঠকের পর তারা একটা বিবৃতি দিয়েছেন। আমরা আসলে এই বিবৃতিটা দিয়েই আজকে আমাদের আলোচনা শুরু করতে চাই, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে প্রত্যাখ্যান। এই বিবৃতিটা আসলে আমাদের হাতে আছে, এবং এখানে প্রথম যে লাইনটা বিবৃতি, সেখানে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। এটা তাদের জাতীয় ঐক্যফ্রন্টের যে লিখিত বিবৃতি, সেখানে বলা হয়েছে। কিন্তু গণমাধ্যমের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সেখানে বঙ্গবন্ধু কথাটা অনুপস্থিত ছিল। এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? আমি আমার আলোচনা শুরু করব ডক্টর রেজওয়ান সিদ্দিকীকে দিয়ে। রেজওয়ান সিদ্দিক। ও আচ্ছা, প্রথম কথা হলো যে প্রত্যাখ্যানের সূত্রটা কি, মানে কেন প্রত্যাখ্যান করলো, আলোচনাটা কিন্তু সেখান থেকে চলে আসে। যে প্রত্যাখ্যান, ধরেন গত 5 বছর আমরা একটা কথা শুনেছি যে বিএনপি সাংঘাতিক ভুল করেছে। 14 সাল প্রত্যাখ্যান কিন্তু তিনটা, প্রথমে হচ্ছে নির্বাচন, তারপরে সংসদ, তারপরে সরকার, অর্থাৎ যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। তিনটা বিষয় তারা প্রত্যাখ্যান করেছে। আপনি আমাকে নাইলে ধরিয়ে দিন যদি আমি চলে যাই। তো প্রথম কথা হলো যে গত 5 বছর ধরে আমরা টেলিভিশন, টকশো, খবরের কাগজ, বিভিন্ন লেখালেখি, উপসম্পাদকীয়, এসবের মধ্যে আমরা একটা জিনিস খুব বিএনপিকে অভিযোগ করতে শুনেছি যে বিএনপি 14 সালের ইলেকশনে না গিয়ে সাংঘাতিক ভুল করেছে, এবং সেটা 2014তেও তারা প্রত্যাখ্যান করেছিলেন, প্রত্যাখ্যান করেছে এবং নির্বাচন বয়কট করেছে। তো সুতরাং সেটা খুব ভুল হয়েছে। দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা হবে, এবং সেই কারণেই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে বিএনপি সেই নির্বাচনে যোগ দেয়নি। তো এবারও বিএনপি প্রথম থেকেই দাবি করছিল যে একটি নিরপেক্ষ বা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা হোক, এবং সেখানে তারা এই ব্যাপারে তারা নানান কথাবার্তা, আলাপ আলোচনা চালিয়ে গেছে। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সংলাপ হয়, তখন তারা এই বিষয়গুলো উল্লেখ করেছিল। সেখানে তাদের 8 দফা বোধহয় দাবি তুলে ধরেছিল,
সেখানে বলা হয়েছিল যে আর গ্রেপ্তার করা হবে না, নতুন কোনো মামলা দেওয়া হবে না ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা, হামলা সবই অব্যাহত আছে। কিন্তু তা সত্ত্বেও বিএনপি বা ঐক্যফ্রন্ট তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে। হয়তো তাদের আশা ছিল যে যদি আমরা সরকারও গঠন করতে না পারি তাহলে একটা বড় ধরনের বিরোধী দল হিসেবে হলেও সংসদে আমরা ভূমিকা রাখতে চাই। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকলো ততই আমরা দেখতে থাকলাম যে মামলা, হামলা, গ্রেপ্তার, জ্বালাও পোড়াও, পুলিশি নির্যাতন, এই জিনিসগুলো খুব বেড়ে গেল বিএনপি নেতাকর্মীদের উপর। তা সত্ত্বেও কিন্তু তারা নির্বাচনে রয়ে গেছে। কিন্তু নির্বাচনের দিন এবং তার আগের রাতে যা দেখা গেল সেটার জন্য নির্বাচন বিষয়টা আর তাদের কন্ট্রোলে ছিল না। যেমন নির্বাচনের দিন আগের রাতে ঢালাওভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক এই ব্যালট বাক্স ভরেছে, এরকম অভিযোগ আছে এবং এটা সকল কেন্দ্রে হয়েছে, সকল কেন্দ্রে। এবং তার একটি চিত্র, আমি শেষ করি বাক্যটা, তার একটি চিত্র কিন্তু বিবিসি আপনাদের সামনে তুলে ধরেছে, আপনারা লক্ষ্য করেছেন। আমি আপনার কাছে আসব উনার অভিযোগের বিষয়টা দিয়ে, এবং এই অভিযোগটা কিন্তু আমি যে ঐক্যফ্রন্টের যেই সংবাদ সম্মেলনের কথা বলছি সেখানে মির্জা ফখরুলও এই দাবিটা করেছেন এবং নির্বাচনের পরেও, সরকার গঠনের পরে এসেও তারা এই একই অভিযোগ করে আসছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? দেখুন, নির্বাচন হয়ে গিয়েছে এবং নির্বাচনের পরে বাংলাদেশের সকল নির্বাচন যদি আপনি দেখেন, দেখবেন যে নির্বাচনের পরে নির্বাচনে যারা হেরে যায় অথবা নির্বাচন সম্পর্কে যৌক্তিক অযৌক্তিক আলোচনা, বক্তব্য, এগুলো আলোচনায় আসে এবং মিডিয়ায় তো এগুলো আসে। এবং এবারে নির্বাচনের পরে বিএনপি যে কথাগুলো বলেছে, আবার যদি 2014 সালে দেখবেন তখন সে একই কথা কিন্তু তারা বলেছে। মানে হয়তো শব্দের একটু এদিকে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচনের পরে একটি সরকার গঠিত হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উন্নয়নের ধারাবাহিকতার প্রতি আস্থা রেখেছে এবং সে আস্থার কারণে বিপুল বিজয় হয়েছে মহাজোটের। এবং সেই বিজয়ের পরে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট গঠন করেছেন এবং সেই ক্যাবিনেট তার প্রথম দিনটি আজকে অতিক্রম করেছে। এবং আমি আজকে আপনাদের এই টক শোতে আসার আগে আমি গণভবনে ছিলাম এবং সেখানে মন্ত্রিপরিষদের অনেক সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যারা বাদ পড়েছেন অথবা যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তারাও অনেকে উপস্থিত ছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে আমরা এই নির্বাচনে বিজয়ী হয়েছি এবং আমরা নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী হয়ে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ইতিপূর্বে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি এবং যে আমাদের অঙ্গীকার আছে এই নির্বাচনের নির্বাচনী ইস্তেহার, সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব। এবং সেই ক্ষেত্রে রেজাউল সিদ্দিকী সাহেব যে কথাটি বলেছেন যে নির্বাচনের আগে যে ঘটনা প্রবাহ ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে, সেগুলো বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই বক্তব্যগুলো থাকবে, এটা আমরা জানি। কিন্তু আমরা যেটা মনে করি যে এই নির্বাচনের আগে বাংলাদেশে সম্পর্কে, নির্বাচন সম্পর্কে দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা, জরিপ সংস্থা থেকে শুরু করে যারাই এই নির্বাচনে নিয়ে কথা বলেছে, কেউ কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় সম্পর্কে কেউ কিন্তু সন্দেহান হয়নি এবং সন্দেহ প্রকাশ করেনি। এবং আমরা কতটি আসন পেতে পারি সেই রকম একটি ফোরকাস্ট পর্যন্ত করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে এবারে নির্বাচনটি একটি ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে, যে নির্বাচন আসলে কিছু বিষয়, কিছু শঙ্কা, কিছু ভীতিকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়। এবং সেই জায়গা থেকে বাংলাদেশে এবার রাজনৈতিক কর্মীরা, আমরা তো এই নির্বাচনে যেমনিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বিপুল সংখ্যক যে নেতাকর্মী সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য ছিল যে 2001 নির্বাচনের পরে বাংলাদেশে একটা নৌকামার্কায় ভোট দেওয়ার অপরাধে যে নির্যাতন নেমে এসেছিল, মানুষকে হত্যা করা হয়েছিল, খুন করা হয়েছিল, দেশ ছাড়া করা হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়কে বাড়ি ছাড়া করা হয়েছে, এই যে সামগ্রিক ঘটনা প্রবাহ এগুলো বাংলাদেশে ঘটেছে এবং আমাদের বড় বড় নেতারা সেই সরকারের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের দলের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটা বাদ দিলাম, তিনি
বঙ্গবন্ধুর কন্যা, এবং তাকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এর আগে 21 বার হত্যার চেষ্টা হয়েছে এবং সর্বোপরি 21শে আগস্টের ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে, রক্তাক্ত হয়েছে জনপদ। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনটাকে যেভাবে আমাদের একটা মানে বাংলাদেশ বাঁচানোর লড়াই আমাদের হিসাবে আমরা গ্রহণ করেছি, পাশাপাশি সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষ তাদের মধ্যে নির্বাচনটি নিয়ে একটা ভিন্ন বিষয় ছিল। সেটা হলো যেমন কৃষক ভাবছে যে এই নির্বাচন যদি আওয়ামী লীগ হেরে যায় তাহলে সার চাইতে গেলে তাকে আবার সেই যে বিএনপি সরকারের মতো হত্যাকাণ্ডের শিকার হতে হবে, অথবা কানসাটের মতো সেই রকম শ্রমিকদের নির্যাতন হতে হবে এবং হত্যাকাণ্ডের শিকার হতে হবে, অথবা এই যে বাংলাদেশে এর আগে যেরকম ঘটনা ঘটেছে অন্যান্য শ্রেণী পেশার মানুষ, সরকারি যারা চাকরি করে তাদের কথাই বলি, যে সেই হোমওয়ার্কের নামে সেদিন যে লতিফুর রহমানের সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল, তার মুখের কথাই যে উনি বঙ্গভবন থেকে শপথ করার আগেই শপথ নিয়ে আসলেন, তার আগেই কিন্তু টেলিভিশনের স্ক্রিনে দেখা গেল যে সকল সচিবালয়ের সচিবদের বদলি করা হলো এবং তারপরে তাদের উপরে এক ধরনের নির্যাতন, ফোর্স রিটায়ারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করা হলো। এই যে ব্যবসায়ীদের ব্যবসা কাণ্ড থেকে শুরু করে হাওয়া ভবানী পার্সেন্ট দেওয়া শুরু করে বাংলাদেশে একটা তুগলকি সরকার, একটা শাসন ব্যবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই একটা আওয়ামী লীগকে ভোট দেবে, কিভাবে দেবে, কোন মাত্রায় দেবে, তার চেয়েও বেশি ছিল যে এইরকম একটি সরকার বাংলাদেশের মানুষ দেখতে চায় না তাদের অস্তিত্বের কারণে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশি একটা সচেতনতার কারণে আমাদের যে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম তার চেয়েও মানুষ বেশি ভোট দিয়েছে। তবে এটা ঠিক যে ভোটের যে সমীকরণ অথবা ভোটের যে একটা পার্সেন্টেজ, সেইটা কিন্তু 2008 সালের যে নির্বাচন, সেখানে কিন্তু প্রায় 87% ভোট পড়েছিল, এবারে নির্বাচনে 80% ভোট পড়েছে। আফজাল হোসেন, আপনার কাছে আমি আবার আসবো। পীর হাবিবুর রহমান, আমি আপনার কাছে আসতে চাই। ওনার কথার সূত্র ধরে অ্যাডভোকেট আফজাল হোসেন বলছেন যে জনগণের বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী বলেছেন যে প্রশাসনের সহায়তায়, সরকারের নির্দেশে এই ভোটের ফলাফলটা এসেছে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সন্ধ্যায় একই অভিযোগ করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হলো গিয়ে যে ডক্টর রেজওয়ান সিদ্দিকী যেটা বলছেন যে গণমাধ্যম থেকে আমরা অনেকেই বলেছি, লিখেছি যে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ভুল সিদ্ধান্ত ছিল। এইটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে এখনও মনে করি ওই নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল। সেই নির্বাচনের আগে বিএনপি 5টি সিটি কর্পোরেশনে বিজয়ের মধ্য দিয়ে তার যে গণশক্তি এবং গণজোয়ার তৈরি হয়েছিল সেটিকে তারা কাজে লাগিয়ে যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচনে গিয়ে যে সুবিধাটা নিতে পারত, সেই সুবিধাটা নেয়নি। পরবর্তীতে 1 বছর পর জ্বালাও পোড়াও, অবরোধ, সহিংস হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে বিএনপি সারা দেশের নেতাকর্মীদের মামলার জালে আটকে ফেলেছে এবং বিএনপির যে শক্তিক্ষয় হয়েছে এইবারের নির্বাচনে এসে দেখা গেছে বিএনপি একটা জাতীয় ঐক্যফ্রন্ট করেছে। সেই ঐক্যফ্রন্ট ডক্টর কামাল হোসেন বলেছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের, এবং সেখানে অনেকজন মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করা বা অনন্য সাধারণ ভূমিকা রাখা জাতির কিছু সন্তান সেখানে ছিলেন, বা সাবেক ডাকসু বিজয়ী কিছু রাজনীতিবিদ সেখানে অবস্থান ছিলেন। তাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী ছিল না। সাংগঠনিক শক্তি বলতে বিএনপিরই ছিল। বিএনপি ক্ষয়িষ্ণু একটি রাজনৈতিক দল হিসেবেও এই নির্বাচনে যখন অংশগ্রহণ করেছে তখনও দেখা গেছে তাদের প্রস্তুতি এতটা গুছানো ছিল না। এমন এহসানুল মিলনের মতো প্রার্থীকে মনোনয়ন দিতে পারেনি। সেখানে মরহুম আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানের অনুরোধে মালয়েশিয়ার একজন ব্যবসায়ীকে তার আসনে নমিনেশন দেওয়া হয়েছে। সেখানে বিএনপি কার্যালয় তালাবদ্ধ হয়েছে, ঘেরাও হয়েছে এবং কর্মী নেতারা হতাশ হয়েছে। এটা হল একটা দিক যে নির্বাচনের যে প্রস্তুতি, যেটা 5ই জানুয়ারি 14 সালে বিএনপির জন্য ছিল, সেই প্রস্তুতিকে ভাঙতে ভাঙতে বিএনপি অনেক দুর্বল হয়ে গেছিল গত 10 বছরে। এবং গত 10 বছর ক্ষমতার বাইরে থাকা 12 বছর তারা নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিল এবং একটা ভঙ্গুর রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। ডক্টর কামাল হোসেনকে দিয়ে তারা সেখানে একটা যে আশার আলো জাগানো, সেইটা ছিল অনেকটা নিষ্প্রভ। এমনকি ডক্টর কামাল হোসেন বলছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বেন জাতীয় ঐক্য ফ্রন্ট, কিন্তু সেখানে দেখা গেছে যে 22টি আসন জামাতকে ছেড়ে দেওয়া হয়েছে, যার নিবন্ধন বাতিল হয়েছে এবং যে দলটি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, সেখানে নতুন জেনারেশনের যে ভোটার তারা সেখানে হুচট খেয়েছে। তারা যে একটা কারণে যাবে,
আর আওয়ামী লীগ গত 10 বছরে বা 5 বছরে তারা নিজেদেরকে এতটাই সুসংহত করেছে যে শুধু তারা নয়, তাদের সঙ্গে আপনি খেয়াল করে দেখবেন যে টেলিভিশনে দীর্ঘদিন আপনি খুললেই বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন আপনি ক্রিকেটার সাকিব আল হাসানরা বলছে আমরা নৌকায় ভোট দেব, উন্নয়নের পথে যাব। ইমদাদুল হক মিলনের মতো লেখক, বরেণ্য লেখক, তিনি বলছেন আমি এবার নৌকায় ভোট দেব। সুবর্ণা মুস্তফার মতো অভিনেত্রী, তার অনেক ফলোয়ার রয়েছে, তারা বলছেন যে আমরা এবার নৌকায়। আওয়ামী লীগের প্রচারণা সবকিছু, ডিজিটাল প্রচারণা থেকে আরম্ভ করে সবকিছু ছিল খুব শক্তিশালী এবং তারা সুসংগঠিত ছিলেন। আরেকটা বিষয়, বিএনপি সেই 5 জানুয়ারি নির্বাচনে না আসে, পরবর্তীতে তারা যে হটকারী আন্দোলনের মধ্য দিয়ে তারা যে বাধাগ্রস্ত হয়েছে প্রশাসন দ্বারা, সেখানে কিন্তু তারা অনেক হুমকি ধামকির মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা সংগঠিত করে দিয়েছে। যেটা আফজল বাবু বলছেন, যে যেটা বলতে চেয়েছেন, যেটা অনেকেই মনে করেছে যে না, বিএনপি আসলে, আওয়ামী লীগের নেতারা বলেছেন বিএনপি আসলে দেশ রক্তগঙ্গায় ভাসবে। কারণ এটা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে শাসনামল দিয়েছিল, সেই বিভৎস চিত্র আবার আসবে। সুতরাং শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই বাংলাদেশ। এটা মনে করেন ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু আরেকবার বিজেপির সরকার স্লোগান তুলেনি। তারা যে বিজেপি একসময় 2টি আসন পেয়েছিল, তারা ধর্মের স্লোগান দিয়ে পরবর্তীতে তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু গেল নির্বাচনে, সর্বশেষ লোকসভা নির্বাচনে তারা স্লোগান তুলেছিল আপ কি বার মোদি কা সরকার, মানে এইবার মোদির সরকার। আর এইবার বাংলাদেশে স্লোগান তুলেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নিয়ে 2টি ধারা বিভক্ত হয়ে গেছে নির্বাচন ঘিরে, এবং আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে স্লোগান তুলেছে এইবার শেখ হাসিনার সরকার, বারবার শেখ হাসিনার সরকার। এবং শেখ হাসিনা মানে উন্নয়নের মহাসড়ক, এবং আমরা উন্নয়ন চাই। গণতন্ত্রের জায়গাটা সেখানে গৌণ হয়ে এসেছে। নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে পরে বিএনপি অনেক অভিযোগ তারা দিয়েছেন, নির্বাচনের পরে তারা প্রত্যাখ্যান করেছেন। এবং নির্বাচনে যে ফলাফল ঘটেছে, নির্বাচনের আগে মনে করেন অনেক জনমত জরিপ বা আমাদেরও অনেকের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগ 2/3 আসনে জয়ী হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনের ফলাফলের পরে যে ফলাফল এসেছে, বিশেষ করে বিএনপির অনেক জনপ্রিয় নেতারা যে পরিমাণ ভোট পেয়েছে, সেখান থেকে কিছু কিছু বিষয়ে নির্বাচন কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রশ্নবিদ্ধ যে হয়নি তা সত্য নয়, কিন্তু তারপরেও আমরা মনে করি যে আজকে যে অবস্থাটা, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সরকারকে স্বীকৃতি দিয়েছে, সরকার গঠন হয়েছে, এবং সরকার গঠন ক্ষেত্রেও শেখ হাসিনা একটা নতুনত্ব নিয়ে এসেছেন। তিনি ক্লিন ইমেজের লোকজন নিয়ে আসছেন। হয়তো প্রশ্ন আসতে পারে, অভিজ্ঞ পুরনো অনেককে বাদ দিয়েছেন। তিনি গণভবনে আজকে রাতেই ব্যাখ্যা দিয়েছেন, পুরনোদের বাদ দেওয়া মানেই কিন্তু তারা ব্যর্থ নয়, তারা সফল ছিলেন। অবশ্যই তারা সফল। একজন রাজনীতির জীবন্ত কিংবদন্তি ইতিহাস। তারা বহু বছর তারা মন্ত্রী ছিলেন, বিভিন্ন মেয়াদে মন্ত্রী ছিলেন, এবং তারা রাজনীতি এবং মন্ত্রণালয়ের দক্ষতা, সফলতা এবং সততার সঙ্গে পরিচালনা করেছে। অনেকে 1-2 জন হয়তো বিতর্কিত করেছিলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন সমাজের কাছে, বা বিভিন্ন আঙ্গিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিন্তু পশ্চিমা গণতন্ত্রীয় যারা অভিজ্ঞ হন, প্রবীণ পার্লামেন্টারিয়ান হন, তাদের ছায়ায় কিন্তু নতুন পার্লামেন্টারিয়ানরা তৈরি হয়ে যায়। সেখানে সংসদীয় শাসন ব্যবস্থা হয়তো তারা স্থায়ী কমিটির দায়িত্ব পালন করবেন, সেখান থেকে তারা জবাবদিহিতাটাকে আরও নিশ্চিত আদায় করবেন। প্রধানমন্ত্রী বলছেন তিনি নজরবন্দি করে রাখবেন এই মন্ত্রীদেরকে, তারা যাতে কোনো দুর্নীতি, এইবার মনে করেন একসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল, এইবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে যাচ্ছেন। সেখানে মন্ত্রিসভাকেও তিনি বলছেন যে সেই জায়গায় থাকতে। এখানে আমি যে কথাটি বলছি, 3টা জিনিস। একটা হলো গিয়ে যে তিনি অনেক পুরনোদেরকে, অভিজ্ঞদেরকে বাদ দিয়েছেন, 14 দলের শরিকদেরকে বাদ দিয়েছেন, এবং তার নিকটাত্মীয় শেখ ফজলুল করিম সেলিমের মতো পার্লামেন্টারিয়ান 79 সাল থেকে টানা 8 বার বিজয়ী হয়েছেন, সফল স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, নিকটাত্মীয় কাউকেই তিনি মন্ত্রিসভায় নিয়ে আসেননি। 3টি গুণগত দিক এখানে লক্ষণীয়। জি, আমরা মন্ত্রিসভার বিষয়টা নিয়ে আবার আসব। এখন মন্ত্রিসভাকেও তারা প্রত্যাখ্যান করেছেন বিএনপি। বিএনপিকে বলবো যে তারা 7টি আসনই পান আর যাই পান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিশীলিত, মার্জিত রাজনীতিবিদ। তারা সুলতান মনসুরের মতো ডাকসু বিপিকে শুধু বিএনপির কারণে বিজয়ী করায় নাই, এইরকম একটা নির্বাচনে ঝড়ের কবল থেকে উঠে এসেছেন। সুলতানকে আওয়ামী লীগেরাও ভোট দিয়েছে, এবং সিলেটবাসী সহ প্রবাসীরা অনেকেই চেয়েছে সুলতান রাজনীতিতে জীবিত হয়ে আসুক, ফিরে আসুক, সংসদে আসুক। সুতরাং এখানে ডক্টর কামাল হোসেন, তার মতো একজন প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ, তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য তারা রাজপথে এবং সংসদ আন্দোলন করতেই পারেন, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারেন। কিন্তু আমরা আশা করব তারা সংসদে এসেও এই কথাগুলো বলুন এবং সংসদেও ভূমিকা রাখুন। কারণ এইবারের সংসদে জাতীয় পার্টি
একটা সাচ্চা বিরোধী দলের ভূমিকা নিচ্ছে, আমরা 14 দলের নেতারাও ভূমিকা রাখবেন। রেজওয়ানের কাছে যাব। আমি পীর হাবিবুর রহমান যে কথাটা বললেন, আমি আসলে সেই প্রশ্নটা নিয়েই আপনার কাছে আসছিলাম যে নির্বাচনের আগে সংলাপে বসা হলো, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে আসলো বিএনপি ঐক্যফ্রন্টকে সামনে রেখে, কিন্তু এখন যে 7টা আসন ঐক্যফ্রন্ট এবং জাতীয় ঐক্যফ্রন্ট পেল, এই 7টা আসনের সদস্যরা পার্লামেন্টে গেলে যে কথা বললে তখন কি বিরোধী দলের কণ্ঠটা শক্ত হতো, নাকি এখন রাস্তায় বা এখন জাতীয় সংলাপের যেই কর্মসূচি জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটা বেশি শক্ত? কথা হলো যে 7টা আসন বিএনপিকে ছেড়ে দেওয়া হয়েছে, তো সেই 7টা আসন তো বিএনপি 7টা আসন পাওয়ার মতো রাজনৈতিক দল বাংলাদেশে নয়। ছেড়ে দেয়া হয়েছে কথাটা বলছি। জি, আমি সচেতনভাবে বলছি, সুতরাং একটু যদি ব্যাখ্যা করেন। ছেড়ে দেওয়া হয়েছে মানে সবগুলো পারলে তো 288টা আসন আওয়ামী লীগ লাভ করে জনগণের ভোটে আসেনি, তাহলে জনগণের ভোটে সালের ইলেকশন একটু আপনাকে স্মরণ করে দিই। 79 সালের পার্লামেন্ট নির্বাচনে স্বেচ্ছাসেবক জিয়াউর রহমানের অধীনে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দানকারী একটি জনপ্রিয় একক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন রাজনৈতিক দল ছিল। সেই দলকে 39টি আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। 3 বছরের জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল বিএনপিকে সেদিন 2/3 আসনে বিজয়ী করা হয়েছে। আচ্ছা, আমার ঠিক আছে, আওয়ামী লীগ কি বাংলাদেশে এই 30টি আসন পায়? 57টি পাইছে। ওই এই শহর কি 57 তো 7টা, এবার 7টা। সুতরাং আমি মনে করি না যে জনগণের ভোটে আসেনি, জনগণের ভোটে এটা হয়নি, এবং এখানে এক ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থা হয়েছে প্রশাসনের তরফ থেকে যে কে কত আসনে তার এলাকায় আওয়ামী লীগকে জয় করিয়ে দিতে পারে, এবং তার জন্য এই জয় করিয়ে দিয়েছে বলে আপনি দেখেন ঘোষণা দিয়ে থানায় থানায় এখন উৎসব হচ্ছে, ভোজ উৎসব, আনন্দ উৎসব। কি জন্য? রিল্যাক্স করছে, অনেক টায়ার্ড হয়ে গেছে রাতভর কাজ করতে করতে, তো সুতরাং তাদের জন্য ভোজ উৎসব হচ্ছে। তো আমি যেটা মনে করি, আমার দৃষ্টিভঙ্গি হলো যে এটা ইলেকশনই, আমার দৃষ্টিতে এটা কোনো ইলেকশন হয়নি, এটা এক ধরনের জোর করে এই সমস্ত যে করা আসনগুলো নেওয়া হয়েছে। পীর হাবিবুর রহমান একটা চমৎকার কথা বলছেন যে গণতন্ত্রটা গৌণ হয়ে গেছে। এখন আপনার স্পিরিটটা কি? আপনি উন্নয়নটা আপনি রাখতে চান না গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে উন্নয়নটা চান? তো সুতরাং যদি আপনি মানুষকে কথা বলতে না দেন, জাতীয় সংলাপের মধ্য দিয়ে গণতন্ত্রের পুনরুদ্ধার কি সম্ভব? না, সেটা না হলে সেটা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তো কোনো জিনিস। আমি বলছি যে জাতীয় সংলাপের কথা বলেছে, সেটা তো সেখানেই দাঁড়িয়ে থাকবে এমন কোনো কথা নেই। পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত ব্যবস্থা নেবে বা কর্মসূচি দেবে, সেটা তখন দেখা যাবে। কিন্তু আমি যেটা মনে করি যে ইলেকশনে এটা কোনো অবস্থাতে একটা ফেয়ার ইলেকশন না, এবং সংসদে গেলে সংসদে বিরোধী দলের তো কোনো স্ট্যাটাস নেই বিএনপির, তো সেখানে এরশাদকেই বিরোধী দল হিসেবে গণ্য করা হবে, কারণ তাকে 22টি আসন দেওয়া হয়েছে। তো সুতরাং সেই হিসেব করলে বিএনপির সংসদে যাওয়া না যাওয়া আমার দৃষ্টিতে সমান কথা, কিছুই ঝড় তুলতে পারবে না। প্রতি কথায় কথায় তাদেরকে ওয়াকআউট করতে হবে, ফাইল ছোড়াটার করলে মাইর খাবে বোধহয় পার্লামেন্টের ভেতরে। সুতরাং সেটা আমার মনে হয় না কোনো সুবিধাজনক অবস্থা হবে, তাদেরকে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। তাহলে কি আপনারা বলছেন এখন যে কর্মসূচিগুলো ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আপনাদের দাবিগুলো আদায় করা সম্ভব হবে? আমাদের না, মানে ঐক্যফ্রন্টের দাবি। আমি একজন আলোচক মাত্র, তো সুতরাং সেটা হলো কি, এই সমস্যাটা তাদের। আমি বলছি ঐক্যফ্রন্ট বুঝে দেখবে যে এই পথে তারা এগিয়ে কোনো লাভ করতে পারবে কিনা, সেটা তো আমি বলতে পারি না, বিকজ আমি ডিসিশন মেকার নই। কিন্তু আমি মনে করি না যে পার্লামেন্টে গিয়ে কোনো লাভ হবে। জি, আমি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে আসব ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমাদের একটা ফোন আছে, তার আগে আমি একটু ফোনটা নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার মোড়ল, কন্দপুর, কেশবপুর, যশোর। জি, আমার প্রশ্নটা হলো, উনি বললেন যে এই নির্বাচনটা হয়েছে এক ধরনের, একটু আগে তিনি বলছেন, এখন বলছেন, উনি বলছেন যে এই নির্বাচনটা হয়েছে এক ধরনের মানে কে কিভাবে যেটাই দিতে পারে। কিন্তু ডক্টর কামাল হোসেন তো বলছিলেন, বা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে ভোট কেন্দ্র পাহারা দেব, মানে
তারপরে ভোট ব্যালট কোনা আনা পর্যন্ত কেন্দ্র থেকে যাব না। এত কিছুর পরে ভোটের দিনকে ওনারা বলেন আর সুষ্ঠু ভোট হচ্ছে, কোনো জায়গায় অসুবিধা নেই, প্রচুর অংশগ্রহণ। এখন এই ধরনের কথা আসবে কেন? ডক্টর রেজওয়ান সিদ্দিকী না, এখন এই ধরনের কথা আসবে তখন এই বাংলাদেশে এইভাবে একটা নির্বাচন হতে পারে, এটা এই 47 বছরের ইতিহাসে এটা কল্পনারও অতীত ছিল, কোনোদিন হয়নি। 1973 সালের ইলেকশন হয়েছে, তখনও যে ঠিক এইভাবে প্রশাসনের সহায়তায় নির্বাচন করা হয়েছে এটা আমার জানা নেই। তো সুতরাং যদি তারা শুরুতে দেখেছেন, কিন্তু আগের রাত্রে কি হয়েছে এই ঘটনাটা কিন্তু তারা দেখেননি বা তখনও আজ করতে পারেননি। কিন্তু আপনি যদি ফেসবুকগুলো ফলো করেন তাহলে আপনি দেখবেন যে ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড হয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, যুবক, কৃষক, সমস্ত বৃদ্ধ, এই সমস্ত মানুষ বলছে সে ভোটটা দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, তোমাদের গিয়ে কোনো লাভ নাই, তোমার ভোটটা দেওয়া হয়ে গেছে। এই ধরনের চিত্র কিন্তু এখন অসংখ্য বেশি বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অথেন্টিক একটা সোর্স কি ধরা যায়? এই সব সকল কিছু অথেন্টিক নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো সবকিছুই অথেন্টিক নয় এরকম নয়। আমি বলছি যে বলছিলেন যে এরপরে আমার সাথে আমি তো সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যমে সবটা অথেন্টিক নয়, আবার সবকিছুই যে অথেন্টিক নয় এমনও নয়। তো সুতরাং আপনাকে সেই জিনিসটা দেখতে হবে। আপনি তাহলে ইয়েতে কোনো মেইন নিউজ পেপারে কিন্তু ছাপা হয়নি, টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়নি যে বিবিসির রিপোর্টটা যে 7:50 ব্যালট ভরা ব্যালট বাক্স নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একজন লোক পোলিং অফিসারের সামনে রাখছেন। তো সেটা তো কোনো টেলিভিশন চ্যানেল চালায়নি, এটা পত্রপত্রিকায় এই ছবিটা ছাপা হয়েছে, নিউজটা ছাপা হয়েছে। তো সুতরাং আপনি ওটাকে কি বলবেন? ওটাকে তো আপনাকে অথেন্টিক হিসেবে মানতে হবে, এটা বিবিসি রিপোর্ট বলে আমি বলছি। তো সুতরাং কিছু আছে থাকবে, কিছু থাকবে না। অ্যাডভোকেট আফজাল হোসেন, না, এই বিবিসি রিপোর্টটা নিয়ে কিন্তু একটা ভিন্ন মতামত আছে এবং আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু এ ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে যে এই যে বিবিসির যে ফুটেজ প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন এবং সেখানে স্পষ্ট বলেছেন যে এটা একটা সিটি কর্পোরেশন নির্বাচনের, ইউপি ইলেকশনের, স্থানীয় নির্বাচনের একটা মানে দৃশ্য। তো আমি মনে করি যে এরকম ঘটনা বাংলাদেশে কিন্তু অনেক ঘটে। হ্যাঁ, মানে তারপরও তারা যেহেতু এই কথাগুলো নিয়ে আলোচনা করছে, আর এখানে রেজওয়ান সিদ্দিকী ভাই, আমি অথবা পীর হাবিব ভাই, হ্যাঁ, বর্ণাঢ্য সাংবাদিকতার অতীত বর্তমান সবই আছে। আমরা কিন্তু বাংলাদেশে যে প্রজন্মের মানুষ, আমরা কিন্তু অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি। আমরা সেই সামরিক স্বৈর শাসনের আন্দোলন সংগ্রামে আমরা কাজ করেছি এবং সে একটা ভোট ব্যবস্থায় কিভাবে সমূলে ধ্বংস করে দেওয়া হয় সেটা জিয়া রহমানের আমল থেকে শুরু করে এরশাদের আমল থেকে শুরু করে আমরা সবসময় দেখেছি। এবং 1977 সালে হানা ভোটের উৎসব এই বাংলাদেশে হয়েছে, রেজওয়ান সিদ্দিক ভাই নিশ্চয়ই সেটা দেখেছেন। এবং সেটা মানে ওই সময় বিএনপি এমন কোনো সংগঠিত রাজনৈতিক দলও ছিল না, সেই রাজনৈতিক দলের সেরকম কোনো কর্মকাণ্ড ছিল না। সেই কাজটি কারা করেছিল? নিশ্চয়ই প্রশাসন সেখানে কাজটি করেছিল এবং আমরা সকলেই জানি। তারপরে বাংলাদেশে আমি সেই কথা বলছি না, আমি বলছি যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। আবার নিকট অতীতে, বেশি দিন আগের কথা না, এই যে 2001 সালের নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশে কি হয়েছে আমরা সেটাও জানি। যে আমার বাড়ি পটুয়াখালী এবং সেখানে সেই পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী তিনি ইলেকশন করেছিলেন এবং মির্জাগঞ্জের মাধবখালী নামক সেখানে একটা কেন্দ্রে আমাদের পটুয়াখালীতে, যেখানে তার আগের নির্বাচনে আমরা সেখানে 70% ভোট পেয়েছি, সেই নির্বাচনে সেখানে শূন্য ভোট দেওয়া হয়েছে, একটা ভোটও দেওয়া হয় নাই। সুতরাং সেই শূন্য ভোটের ইতিহাস কিন্তু এই নির্বাচনে কোথাও নাই যে বিএনপি শূন্য ভোট পেয়েছে। সুতরাং বিএনপি বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে, হ্যাঁ, নির্বাচনের রাজনীতিতে তারা যে কাজটি করেছে তা কিন্তু বাংলাদেশে আমাদের একটা দুর্গন্ধময় অতীত আমাদের সবসময় আমরা রাখি। এবং আজকে যে নির্বাচনটি হয়ে গিয়েছে সেই নির্বাচনে একটা রাজনীতিতে নীতি নৈতিকতার একটা জায়গা থাকে। নীতি নৈতিকতার জায়গা থেকে যদি সরে দাঁড়ায় তাহলে কিন্তু ওই যে শক্ত হাতে কিন্তু দাঁড়ানো সম্ভব হয় না। বিএনপির মতো একটা রাজনৈতিক দল
তারা আজকে কিন্তু তাদের অপরাজনীতির কারণে অথবা অন্য যে কোনো কারণেই হোক তারা মূল রাজনীতির ধারা থেকে তারা কিন্তু সরে গিয়েছিল। সেখানে তারা চেষ্টা করেছে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ অথবা ডক্টর কামাল হোসেন তাদের মতো নেতাদের সাথে নিয়ে এই যে তাদেরকে যে একটা মানে আবার মূল ধারায় ফিরে আসা অথবা মুক্তিযুদ্ধের একটা প্রলেপ লাগানো। কিন্তু মানুষের বিশ্বাসের জায়গায় তো যেতে হবে। মানুষের বিশ্বাস করে যে 20টি অথবা 22টি আসন জামাতকে দিয়ে যুদ্ধাপরাধীদের দলকে দিয়ে যতই মুক্তিযুদ্ধের কথা বলা হোক, অথবা আপনি যে এখানে একটি প্রেস রিলিজ দেখালেন এবং সেই প্রেস রিলিজের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটি উল্লেখ করা হয়েছে এবং এইরকম নাম উল্লেখ করে হ্যাঁ এটা আমি সাধুবাদ জানাই বঙ্গবন্ধুকে সেখানে মূল্যায়ন করা হয়েছে। তারা তো মূল্যায়ন করবেন যেখানে, কিন্তু না আমি শেষ করি, কিন্তু সেখানে কিন্তু এই যে মানুষকে বিশ্বাসের জায়গায় যে তারা সত্যিকার অর্থেই একটা মুক্তিযুদ্ধের শহীদের স্বপ্নের বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ, একটা কল্যাণমুখী রাষ্ট্র, সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য বিএনপির পক্ষ থেকে তাদের যে লুটেরা ভাবমূর্তি অথবা তাদের অতীতের তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সম্পর্কে মানুষকে প্রশ্নবিদ্ধ আছে এবং সেই নেতৃত্ব আজকে মানে এতিমের টাকা চুরি করার অপরাধে তারা জেলে আছে অথবা তাদের সেকেন্ড ম্যান তিনি বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন, আইনের আশ্রয় আসছেন না। সুতরাং এইরকম জায়গায় দাঁড়িয়ে মানুষের যে একটা মনে যে আজকে বেগম খালেদা জিয়া অথবা তারেক জিয়া তাদের তো এই যে রাষ্ট্র পরিচালনার ভাবনা মানুষের নাই এবং মানুষের এই মুহূর্তে ভাবনাও নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাইরে তার পাহাড় সমান এই যে জনপ্রিয়তা অথবা তার যে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র নায়কোচিত যে ভাবমূর্তি, এর জায়গায় দাঁড়িয়ে তার প্যারালাল আরেকটা নেতৃত্ব সে সরকারে থাকুক অথবা বিরোধী দলে থাকুক, এইরকম ভাবনাই তো মানুষের নাই। সুতরাং মানুষ ভোটটা দেবে কাকে, সেরকম চিন্তার জায়গা থেকে তো মানুষ মানে একটা জায়গায় সন্নিবেশিত হয়েছে। সুতরাং ওইটা বিএনপির রাজনীতিতে আমি যে মনে করি যে বিএনপি এমন একটা তকমা তাদের গায়ে লাগিয়েছে যে এই দলটি একটা সন্ত্রাসী সংগঠন এবং সেই কানাডার আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের অপকর্মের কারণে তো এই যে তকমা তাদের গায়েটি লাগিয়েছে কতদিনে তারা সেইটি তাদের গা থেকে সরিয়ে নিতে পারবে সেটি আমরা জানি না। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ দিদার, আবুধাবি থেকে বলছি। জি। আমার দেশের বাড়ি সন্দ্বীপ, ঠিক আছে। আমাদের ওখানে আব্বা আম্মা আমার ওয়াইফ ভাই বোন কেউ ভোট দিতে পারে নাই। ওখানে মেম্বারে চেয়ারম্যানে নিষেধ করছে আপনারা কেন্দ্রতে যাবেন না, ঘরে বসে দোয়া করেন, ভোট দেওয়া লাগবে না, ভোট দেওয়া হয়ে গেছে। তো এটা কিভাবে বিশ্লেষণ করবেন আপনারা? জি ধন্যবাদ। না আমি আফজাল হোসেন আপনি এই প্রশ্নকর্তাকে তিনি প্রশ্ন করেছেন, মিডিয়ায় একটা আলোচনা করেছেন, কিন্তু এটা তো বিএনপি যে ভাষায় কথা বলে, রেজওয়ান সিদ্দিকী সাহেব যে ভাষায় কথা বলে অথবা বিএনপির অফিস থেকে যে ভাষায় কথা বলে, যে প্রেস লিস্টগুলো আসে তার যে একই রকমের ইকো অথবা একই রকমের বক্তব্য এবং তিনি নিশ্চয়ই আমি যেটা মনে করি যে হয়তো আমি যেটা বিশ্বাস করি তিনি বিএনপি রাজনীতি অথবা এই যে মানে যারা আছে তাদের রাজনীতি বিশ্বাসী একজন মানুষ এবং সেই কারণে এটা তার এক ধরনের বক্তব্য। কিন্তু বাংলাদেশের মানুষ আমি যেটা মনে করি যে সারা দেশে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিয়েছে। এই যে হাবিব ভাই যেটা বললেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে আজকে একটা শিশু সে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনই আমি দেখি নাই যে রাস্তায় আমি হাঁটছি একটা বাচ্চা শিশু সেও কিন্তু বলছে নৌকা জিতবে এবার, নৌকা জিতবে এবার, নৌকা। এই যে মনের মধ্যে নৌকাটা গেঁথে দেওয়া, এটা আওয়ামী লীগ পেরেছে। বিএনপি তাদের প্রচার প্রপাগান্ডা অথবা তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সমস্ত কিছু মিলিয়ে ডিজিটাল প্রচারণা সমস্ত কিছুই তো অবারিত, কিন্তু সেটি ব্যবহার করে কিন্তু বিএনপি মানুষের মনোজগতে ধানের শীষকে সেই জায়গায় নিয়ে যেতে পারে না। আমি কিছুক্ষণ আগে ডক্টর রেজওয়ান সিদ্দিকীকে যে প্রশ্নটা করেছিলাম যে ওনারা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারে রেজওয়ান ভাই একটা ওনার অপিনিয়নটা দিয়েছেন। আমি তো বলেছি যে তাদের সংসদে যাওয়া উচিত। যে বিষয়টা নির্বাচনে আমি যেটা বলেছি যে বিএনপি অতিশয় দুর্বল, তার নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21 গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে নির্বাসিত, আইনের চোখে পলাতক লন্ডনে। এই অবস্থায় দলটি নির্বাচন কামাল হোসেনকে সামনে এনে করেছে। কামাল হোসেন রাজনীতিতে আওয়ামী লীগ থেকে বের হয়ে যাওয়ার পর তিনি যে গণফোরামটা করেছিলেন সেটিকেও শক্তিশালী দল করতে পারেনি। গণফোরাম বাংলাদেশের
রাজনীতিতে এত বছরে একটি নির্বাচনে তারা একটি আসন জয়লাভ করতে পারেনি। তো যাই হোক, আপনি মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক এই প্রশ্ন নিয়ে যদি আপনি ভোট দেন, তাহলে মুক্তিযুদ্ধ উত্তরাধিকারিত্ব একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বা একটি উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, তাহলে আপনি কেন ডক্টর কামাল হোসেনকে ভোট দেবেন, ঐক্যফ্রন্টকে, বিএনপিকে? কারণ ওখানে তো জামাত 22টি আসন নিয়ে নিয়েছে, এটা দৃশ্যমান হয়ে গেছে ভোটের আগে। এটা তাদের ঐক্যফ্রন্টকে প্রথমে যতটা আলোড়িত করেছিল ঠিক ততটা হুচট খেয়েছে ওই ঐক্যফ্রন্ট। আমি এই কথা বলছি, তখন মানুষ বিকল্প যে না, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগই দিতে হবে। যারা আওয়ামী লীগের সমালোচনা করেছেন 5 বছর 10 বছর, তারাও আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে গেছেন, যেটা আপনি বলছেন। আরেকটা বিষয় লাগে যে আমি মনে করি এই কারণে আওয়ামী লীগ কিন্তু 75-এর 15ই আগস্টের পর বঙ্গবন্ধুর নামটি নিষিদ্ধ হয়েছিল। একটা অকৃতজ্ঞ জাতি বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিল। একটা অকৃতজ্ঞ জাতি বঙ্গবন্ধুকে পরিবার পরিজন সহ হত্যাই করে নাই, সেই হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেছিল। এবং তার দলের নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদের হয় দেশান্তরী নির্বাসনে পাঠিয়েছিল ভারতে, আর না হয় দেশের কারাগারে পুড়েছিল। এইরকম একটা দল আর 79 সালের নির্বাচন করে তার দলীয় প্রধান আব্দুল মালিক উকিলকে 2টি আসনে পরাজিত করেছিল। আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তুফাইল আহমেদ ভুলাকে 2টি আসনে পরাজিত করা হয়েছিল এবং আব্দুর রাজ্জাক সেই নির্বাচন করেনি, সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এবং দলটাকে ঘুরে দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধু গোটা পরিবারে হত্যাকাণ্ড, 4 নেতাকে শেষ করে দেওয়া হয়েছিল, তারপরে দলটা ঘুরে দাঁড়িয়েছিল সৈয়দ জহুরুল আলীর নেতৃত্বে, পরবর্তী আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদের নেতৃত্বে। সেই দল 79 সালে নেতৃত্বের একটা দল 79 সালে 39টা আসন পেয়েছে, তাদেরকে দেওয়া হয়েছিল। এগুলো প্রহসনের নির্বাচন ছিল, এগুলো মিডিয়া কোর নির্বাচন ছিল এগুলো। আর এই উপমহাদেশে কিন্তু ছাপ্পা বুট মারা এখনো চলে, আমাদের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে চলে, কালো টাকার ছড়াছড়ি চলে। সুতরাং সব মিলিয়ে আমরা যে একেবারে নিরঙ্কুশ, আমরা একটা ফেয়ার, একদম ক্লিন, স্বচ্ছ নির্বাচন পেয়ে যাব, সেটা কিন্তু আমরা কখনো মনে করি না। আমরা এই জন্য হাঙ্গামা, কিছু গেঞ্জাম, এগুলো কিন্তু আমরা মাথায় রাখি। কিন্তু বিএনপির এইরকম করুণ ভরাডুবি আমরা আশা করিনি, বা বিএনপিও প্রত্যাশা করেনি। আমি আগেই বলেছি যে সবাই জানতো যে 2/3 আসন শেখ হাসিনা পাবেন, কারণ শেখ হাসিনার যে নেতৃত্বের জায়গায় তিনি দলকে একসময় আওয়ামী লীগের, আমি শেষ করি, একসময় আওয়ামী লীগের ইমেজের উপর শেখ হাসিনা এসে দাঁড়িয়েছিলেন দলের ঐক্যের প্রতীক হিসাবে। আর আজকে আওয়ামী লীগ নয়, গোটা একটা জাতির একটা বড় শক্তিকে তিনি টানছেন তার ইমেজের উপরে ভর করে। এখন মির্জা ফখরুল যদি মনে করেন যে না, আমরা নির্বাচনে গিয়ে দেখিয়েছি যে এই নির্বাচন কতটা উলঙ্গ হতে পারে বা নির্বাচন কতটা প্রশ্নবিদ্ধ হতে পারে, নির্বাচনে না গেলে আমরা প্রমাণ করতে পারতাম না, সংসদে গিয়ে প্রমাণ করুন না, যে সংসদে গিয়ে এই কথাগুলো বলুন না। সংসদে আপনি যদি কথা বলতে না দেয়, ওয়াকআউট করতে না দেয়, তাহলে আবার প্রমাণ হলো যে সরকার আপনাকে দিচ্ছে না। জাতীয় আন্তর্জাতিক মাধ্যম দেখবে, আপনি ওয়াকআউট করলে তো কাভারেজটা পাবেন, আপনি কথা বললে সেইটার কাভারেজ পাবেন, এবং এটা সমাজকে আলোড়িত করবে। এবং আমি আমার শেষ করতে দেন, আমি এখানে আসি না কিন্তু টকশোতে, আমাকে বলা হয় যখন, আসা হয় না আমার, কারণ এই যানজট নিয়ে বসুন্ধরা থেকে আসতে আসতে যে কষ্ট, এটা অনেকের অনুরোধে, মুস্তাফিদের অনুরোধে আসি। কতটা শেষ করতে বলেন দেন। আওয়ামী লীগ যে দীর্ঘ পথ নিয়েছে, অসীম ধৈর্যের পথ, তার হাজার হাজার কর্মী হারিয়েছে, হাজার হাজার কর্মীর জীবন, স্বপ্ন নষ্ট হয়েছে তরুণের, আদর্শের জন্য, রাজনীতির জন্য। বিএনপি বলেছিল কেন্দ্র পাহারা দেবে, বিএনপি সেই আদর্শিক কর্মী কোথায় ছিল কেন্দ্র পাহারা দেওয়ার? ভোটের দিন আগের রাতে পাহারা দিল কোথায়? আপনি এখন এসে বলছেন আগের রাতে ভুল দিয়েছে, আগের রাতে, তাহলে এই পাহারাদাররা কোথায় ছিল? তারা আগের রাতে বাংলাদেশের কোনো জায়গায় একটা চিৎকার হয়েছে, একটা মিছিল বেরিয়েছে যে এখানে রাতে সিল মারা হচ্ছে? তাহলে আমি কেন এই অভিযোগকে আমলে নিয়ে নেব? বিচ্ছিন্ন ঘটনাকে, 1-2টা বিচ্ছিন্ন ঘটনাকে। 2 নম্বর হলো গিয়ে আপনাকে ধৈর্যের পথ নিতে হবে। শর্ট পথ নেবেন, আপনি হুচট খাবেন, গর্তে পড়বেন। বিএনপি অবশ্যই একটি জনপ্রিয় দল এবং আওয়ামী লীগ একমাত্র দল হিসেবে থাকবে না। রেজওয়ান সিদ্দিকের কাছে আসবো। আপনারা প্রথম থেকেই বিএনপি, আমার কথা শেষ করতে দেন। একটা আমাদের সময় হাতে কম, আমার এত কথা কম বলতে দিয়েছেন আপনি। সরকার বিরোধী একটি দল হিসেবে বিএনপি একটা জনপ্রিয়তা রয়েছে, এই দলটি থাকবে। আমরা চাই গণতন্ত্রের ভারসাম্য থাকুক। গণতন্ত্র 2 বাইসাইকেলের মতো 2 চাকার উপরে চলে। আমাদের সময় সীমিত, আমি বাধ্য হচ্ছি। সুতরাং বিএনপিকে জামাত ছেড়ে
তার রাজনীতি দীর্ঘ পীর পথ হাবিবুর পরিক্রমা নিয়ে রহমান হাঁটতে বলছেন হবে। যে আপনাদের যে মানে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে অভিযোগ যে আগের রাতে সিল মারা হয়েছে এবং এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, সেই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে 10 বছরের শাসনে আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে এবং এই 10 বছরে বিএনপির ভূমিকাটা কি ছিল এবং এই সময়ে এসে বিএনপির ভূমিকা আসলে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিএনপির ভূমিকা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকা এবং জনগণের সঙ্গে সম্পৃক্তি বাড়ানো, এটাই বিএনপির ভূমিকা ছিল। এই মুহূর্তেও বিএনপির সামনে আমার দৃষ্টিতে কোনো অপশন নাই জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানো ছাড়া। কারণ এখানে যেমন ধরেন আফজাল ভাই একটা কথা বললেন যে 2001 সালের পরে অনেক অত্যাচার হয়েছে, অত্যাচার কিছু হয়নি সেটা আমি বলছি না, কিন্তু আজকে এই কথাটা কিন্তু সবাই অ্যাভয়েড করে যাচ্ছে যে সুবর্ণচরে কি ঘটেছে, রাজশাহীর তানোরের গ্রামে কি ঘটেছে, বিচারহীনতা সংস্কৃতিটা চালু হয়েছে, ওখানে রিমান্ডে আছে। দুটোই নিন্দনীয়, ঘটনাটা কিন্তু এটা আমরা কেউ অন করছি না। অনুসন্ধানে বের হয়ে এসেছে যে এটা পূর্ব শত্রুতার জের ধরে যে একটা কারণেই ঘটনা হোক এবং এটা সেটা বর্বরতা, এটা বর্বরচিত। নিন্দনীয়। এটা কোনো আমরা কথা হলো একমত, যে একমত। এরকম ঘটনা ঘটানো যাবে যে পূর্ব শত্রুতা হলে এবং সেটাকে আমি অ্যাভয়েড করব? না, অ্যাভয়েড কেউ করছে না তো। এটা তারপরে রাজনৈতিক ঘটনা না, আমি সেটা বলতে মধ্যরাতে চাচ্ছি। মধ্যরাতে পাবনায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আগুন দিয়ে বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় না সেটা বিএনপি কোনো নেতার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। কার গাড়িতে আগুন দেওয়া হয়েছে? না, আমি যেটা মনে করি যে বাংলাদেশে তো একটা 56,000 বর্গমাইলের ভূখণ্ড, এখানে মানে একটা নির্বাচন যখন আসে তখন কিন্তু এটা মানে এই যে বিভিন্ন পাড়া মহল্লার মধ্যে পূর্ব শত্রুতা থাকে, পাড়ার এই পাড়ার সাথে ওপারের দ্বন্দ্ব থাকে, নির্বাচনটাকে তখন হাতিয়ারেসি ব্যবহার করে, এগুলো কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া নির্বাচন। কথা হলো এটা যে কবে যেটা- না হয়েছে বাংলাদেশে, যেটা- সবসময় কিন্তু হয়। যেটা হচ্ছে ডক্টর সেটাই, রেজাউল যেমন ধরেন সন্দীপের ওই ভদ্রলোক তার বক্তব্য দিলেন, আপনি কিন্তু কিন্তু তাকে সরকার কি চট করে- অ্যাক্ট করছে কিনা? তাকে চট করে আপনি বিএনপি বা অমুক বলে চিহ্নিত করলেন, কিন্তু তার বেদনাটাকে আপনি শেয়ার করছেন না, সেটা তো খুব ফেয়ার না আমার দৃষ্টিতে। তো সুতরাং ওটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এরকম ঘটনা কি একটল ঘটেনি, ঘটেছে। সুতরাং সেই কথাটা বললে তো সে কোনো দোষ করেনি, তো সেটাকে অ্যাড্রেস করা, ইউ আর সরি যে এরকম ঘটনা আপনার ক্ষেত্রে ঘটেছে, এগুলো না ঘটা উচিত ছিল, তাই তো হওয়া উচিত বলে আমার মনে হয়। তো যাই হোক, আপনি কি বলছিলেন? আমার শেষ বক্তব্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু এই ক্ষেত্রে সুবর্ণচরের ঘটনাটা নিয়ে উনি সরি বলেছেন এবং এটার যথাযথ বিচার হবে বলে হচ্ছে, উনি arrest বিচার হয়েছে, রিমান্ডে নিয়েছে। ইতিমধ্যে হচ্ছে। আমাদের একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো জি, হ্যালো, আমি ডক্টর সিএম তবারকুল্লাহ বলছি চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হইল, 1 নম্বরে ঐক্য ফোরামে যে 7টা আসন পাইছে, এই 7টা আসন পাইদের সংসদ শপথ গ্রহণ করে নাই, ওনারা কি নিবন্ধন হারাইবে না সংসদ থেকে বঞ্চিত হবে? আর 2 নম্বর প্রশ্ন হইল, সারা বাংলাদেশে যতগুলা ভোট কেন্দ্রতে ভোট হয়েছে, একটা কেন্দ্রের মধ্যে 10টা-12টা বুথ আছে, 10টা-12টা বুথের মধ্যে রাত্রে দুমড়ে মুচড়ে পুলিশ প্রশাসন ছাত্রলীগ যুবলীগে বাক্স ঘুরাইছে ভোট মারি, আর সকালে শুধু একটা 10-12টা লোকের দাঁড়া করাইছে, একটা ভোট দিয়ে যাচ্ছে, একটা বুথ খোলা রাখছে পুলিশ প্রোটেকশনে, ওরাই ভোট দিচ্ছে, আবার লাইনে ওই দাঁড়াইছে। এইভাবে কি সুস্থ কিভাবে? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। অ্যাডভোকেট আফজাল হোসেন, আগের না, কোনটা আগের যে যে বিষয়টা ছিল, বিষয়টা যেটা এটা একই ছিল রকম। যে আপনি যে প্রসঙ্গটি বললেন যে একটা সরি বলা উচিত ছিল অথবা সেই কথা, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এই যে নির্যাতন নিপীড়নের সবচেয়ে বড় ভিকটিম আমরা, এবং বড় ভিকটিম দেখুন, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে 75 সালে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের পরে আমরা সেই হত্যার বিচারটি পর্যন্ত ঠিকভাবে চাইতে পারিনি। বঙ্গবন্ধুর কন্যা দেশে এসেছেন, তার বাড়িটি পর্যন্ত খুলে দেওয়া হয়নি, হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে তিনি মোনাজাত করেছেন এবং আমরা তখন পোস্টার করেছি, কাঁদো বাঙালি কাঁদো, আমরা বিচারও চাইতে পারিনি। তারপর একসময় আমরা পোস্টার ছাপিয়েছি, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, জাতি বিচার চায়, আবার তারপরে আমরা পোস্টার ছাপিয়েছি যে বঙ্গবন্ধু হত্যার এই জাতি বিচার করবে, এবং আমরা বিচার করেছি। এই যে ধারাবাহিকভাবে নিজের
মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা যে মানে আমাদের যে নিজস্ব যে তাগিদ অথবা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা, হত্যা নির্যাতন খুনের বিরুদ্ধে, সেই জায়গায় আমরা সফল হয়েছি। আমরা একটা আইনের শাসন বাংলাদেশে কায়েম করেছি। আজকে দেখেন যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, যে এখানে 30 লক্ষ মানুষ শুয়ে আছে, অথবা যে বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে আমি বেঁচে আছি, এই বাতাসেই তো ভেসে বেড়ায় 2 লক্ষ মা বোনের আহাজারি। সুতরাং সেই মাটির সন্তান হিসাবে এদেশের তরুণ প্রজন্ম তারা তো চাইবেই যে আমরা আর বেইমানের জাতি হিসেবে বেঁচে থাকতে চাই না, এবং সেই কারণে তারা 2008 সালে আমাদেরকে ভোট দিয়েছিল সেই 71-এর খুনিদের বিচার করার জন্য। আমরা সেই খুনিদের বিচার করেছি, এবং সেই খুনিদের সাথে নিয়ে 75-এর খুনিদের সাথে নিয়ে তারা পার্লামেন্টে নিয়ে এসেছিল সেই 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। আবার পরবর্তীতে তারা এই খুনিদেরকে নিয়ে সরকার গঠন করেছে, মন্ত্রিত্বের আসন দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে একটা পাপাচার অথবা আইনের শাসন লঙ্ঘন করা, না আপনি এরশাদ কি করেছে না করেছে সেই দায় দায়িত্ব আমার না। হ্যাঁ, তবে সখ্যতা তো আমাদের সখ্যতা কি আছে? জাতীয় রাজনীতি, আমরা ঐক্যের রাজনীতি বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যা এখনো বলেন যে আমরা ভোট নৌকায় আমাদের ভোট দিয়েছে, কিন্তু আমরা সকল মানুষের দায়িত্ব নিতে চাই, সকল মানুষের উন্নয়ন করতে চাই। যে সকল এলাকায় বিএনপির প্রার্থীরা অতীতে জিতেছে সেই এলাকায় কি উন্নয়ন বন্ধ ছিল? শেখ হাসিনা সুষম উন্নয়ন করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই এগিয়ে যাওয়া বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। আমি পীর হাবিবুর রহমান আপনাকে দিয়ে শেষ করব আমাদের আলোচনা। হাবিব ভাই যাওয়ার আগে 30 সেকেন্ডের মধ্যে শেষ করি। সেটা হলো যে ওই যে আরেকটি কথা বললেন যে সরি বলার কথা ছিল, যে 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল, তারপর পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা হয়েছে, তখন তাদের এমপিরা কি বলেছে? আমাদের নেত্রীর ভ্যানিটি ব্যাগে গ্রেনেড হামলা। কে বলেছে? তাদের এমপি, পরবর্তী মন্ত্রী ছিল আমাদের কেরানীগঞ্জের আমানুল্লাহ ভাই। উনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা গ্রেনেড নিয়ে ওখানে সমাবেশে গিয়েছিল। এইরকম ন্যাক্কারজনক কথা তাদের পক্ষ থেকে, তার জন্য তারা কি বলেছে? বলে নাই। আমি শেষ করব আমাদের আলোচনার মধ্যে দিয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বের হয়ে আসলো, সেই প্রেক্ষাপটে বর্তমান সরকারের চ্যালেঞ্জটা কি হবে? তারা তো বলেছেন তাদের নির্বাচনী ইশতেহার, তারা জিরো টলারেন্স নিয়েছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে। এবার তাদের দুর্নীতি এবং দেশকে আরো উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়া, এবং গ্রাম হবে শহর, এবং সেখানে উন্নয়নের পথে, যাত্রাপথে শেখ হাসিনার যে অদম্য গতিতে তিনি অ্যারাবিয়ান ব্ল্যাক হর্সের মতো ছুটছেন, সেখানে আমাদের প্রত্যাশা যে না, সব নদী সব পথ থাকুক, সেখানে বিরোধী দল সবাই সংসদে আসুক এবং একটা রাজনৈতিক সমঝোতাও গড়ে উঠুক। কারণ বাংলাদেশ হরতাল অবরোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে, এইটা অব্যাহত থাকুক এবং উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক। শান্তি, উন্নয়ন ও সম্প্রীতিতে বাংলাদেশ একটি সুন্দর আধুনিক মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। জি, আমরা আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।